সময়ের আবর্তে ঘুরপাক খেয়ে মেজর জলিল আজ একটি নতুন পথ পেয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবের সাফল্য তাকে অনুপ্রাণিত করেছে। মেজর জলিলের আজকের এই নতুন পরিক্রমা সঠিক সন্দেহ নেই, কিন্তু বেলা অনেক গড়িয়ে গেছে। প্রবাহমান সময়ের গতিধারায় তার সেই শক্তি, সেই হিম্মত আজও কি তার মধ্যে রয়েছে? হয়তোবা নাই। তবুও দুঃসাহসিক জিন্দাবাদ মেজর জলিলকে আমি কবি ফররুখের ভাষায় বলবো, আজকে তোমার পাল ওঠাতেই হবে, ছেঁড়া পালে আজ জুড়তেই হবে তালি, ভাঙা মাস্তুল দেখি কি করতালি, তবুও জাহাজ আজ ছোটাতেই হবে। আসমা আব্দুর রবের সদম্ভ অভিব্যক্তিকে আমি ঘৃণা করতাম ৭১-এর আগে থেকে। মালিক হত্যার নেপথ্যেও তিনি ছিলেন। আদিম স্বৈর মানসিকতার বহিঃপ্রকাশ তার প্রতিটি বক্তব্যে সুস্পষ্ট হয়ে ওঠে। যেমন তিনি বলেন, আমি মুজিবের জাতির পিতা ঘোষণা দিয়েছিলাম, আমি আবার প্রত্যাহার করে নিলাম। এই যেন ছেলের হাতের মোয়া। এদেশের সচেতন যুবশক্তি আগামী দিন যাদের কল্যাণের জন্য অনেক কাজ করতে পারত, কিন্তু এই আসম আব্দুর রব তাদেরকে বিপদগামী করে অপঘাতে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে নিবেদিত প্রাণ কর্মীদের ঘাড়ে পা রেখে নিরাপদ আখের গুছিয়ে নেয়। কর্মীরা পরিণত হয় হত্যাকারী আর লুটেরাতে। একই আন্দোলনের নেতা হয়ে মেজর জলিল অর্থনৈতিক দিক দিয়ে বিপন্ন, আর আসম আব্দুর রব একজন পুঁজিপতি। এ কারণে তেলে চলে মিশ খায়নি। রবের ওপর আমার সবচেয়ে বেশি দুঃখ আর ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল সেদিন, যেদিন কারাগারের শিক্ষক মতিউর রহমান একটা ছোট্ট ঘটনা বলতে কেঁদে ফেলেন। কারাগারে আসম আব্দুর রব আইন বিষয়ে পরীক্ষা দেন। টেবিলে প্রকাশ্যে বই রেখে পরীক্ষার খাতায় লিখছিলেন। মতিউর রহমান সাহেব ছিলেন ইনভিজিলেটর। তিনি বললেন, রব সাহেব, একটু রয়ে শোয়ে আমাদের বাঁচিয়ে যা হয় করুন। শিক্ষক মতিউর রহমান সাহেবের এই আবেদনটুকু রব সাহেব বরদাস্ত করতে পারেননি। বই ছুঁড়ে মতিউর রহমান সাহেবকে মেরেছিলেন এবং যা তা বলে ঘাড় ধরে রুম থেকে বের করে দেন। এই ঘটনার পর তার উপর আমার কোনো ভালো ধারণা আর অবশিষ্ট রইল না। তাছাড়া কারাগারে সৈয়দ নেসার নোমানির কাছে শুনেছিলাম এই রবেরাই উপমহাদেশের শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান এবং ইসলামের অন্যতম দিশারি মৌলবী ফরিদ আহমেদকে নৃশংস এবং পৈশাচিকভাবে হত্যা করেছে। ১০ সেল ডিভিশনে ম্যানেজারের দায়িত্ব পালাক্রমে ডিভিশন প্রিজনারদের পরিচালনা করতে হতো। এবারের পালা আমার। একদিন সুবেদার এসে সংবাদ দিলেন ৪ জন নেতা এসেছেন। জানলাম খাজা খয়রুদ্দিন, সবুর খান, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ চৌধুরী, মুজিব দুঃশাসনে এদের দ্বিতীয় দফা কারাবাস। দেখলাম সুবেদার দারুণ খুশি, আনন্দের আতিশয্যে বলে চলেছে, বঙ্গবন্ধু দালালদের রেহাই দিলেও তারা কিন্তু চুপচাপ ছিল না, ষড়যন্ত্র করছিল। ষড়যন্ত্র করবি, কর এবার, বোঝ মজাটা। বঙ্গবন্ধুর চোখ কঠিন চোখ, ফাঁকি দেয় এত সহজ? শালা সময় মতন হাতে নাতে ধরা পড়ে গেছে। আমি একটু রেগেই বললাম, আর কিছু বলার আছে? প্রসঙ্গ এড়িয়ে তিনি বললেন, আমির সাহেব, জেলা সাহেব বলে দিলেন এখান থেকে আপনার নেতাদের খাবার দিতে হবে। বললাম, ঠিক আছে, হবে। রাজি হলাম আমি। খাবার তৈরিই ছিল। একজন ফালতুকে ডেকে ৪ জনের প্রয়োজনীয় খাবার পাঠিয়ে দিলাম। একটু পরে আমিও হাজির হলাম। নেতাদের মুখ দেখে যদি বাতাসের ভাব বোঝা যায়, এই আশা নিয়ে তাদের সবার সাথে আলাপ হলো। আমাকে আন্তরিকভাবে সানন্দে গ্রহণ করলেন তারা। একান্ত আপনজন মনে হলো। সবুর খান তার প্রকোষ্ঠে প্রবেশ করে একটি বড়সড় কলা কিনে এলেন। প্রত্যেকেই মুরব্বীর মতো অনেক উপদেশ, অনেক সান্ত্বনা দিয়ে আমার মন মানস তাজা করা রাখার চেষ্টা করলেন। তাদের অন্তরঙ্গ সাহচর্যে আমার দারুণ ভালো লাগলো। পিতা ও সন্তানের যেমন একটা আত্মার যোগ, তেমনই অনুভব করলাম এদের পেয়ে। হালকা বালসুলভ কোনো কথা নেই, অবকাশ নেই বাচালতার। কথা হচ্ছে, আলাপ আলোচনা ঠিকই হচ্ছে, কিন্তু গুরুত্বহীন কোনোটাই নয়। তারা বললেন, তথাকথিত দালাল আইনের আওতামুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে ভাগ্য হতো এই জাতিকে দুর্বিপাক থেকে টেনে তোলার জন্য আমরা চিন্তাভাবনা করতে থাকি। ৭১-এর পটভূমিতে দেশি বিদেশি ষড়যন্ত্র আর প্রচারণার তোড়ে অবলুপ্ত জাতির বিবেক ঘাটে ঘাটে ঠক্কর খেয়ে অস্বাভাবিক চেতনায় ফিরে এসেছে। এই সময় শুধু প্রয়োজন নির্ভীক বলিষ্ঠ নেতৃত্ব আর সময়োচিত সঠিক পরিকল্পনা। আমরা এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছিলাম, কিন্তু তার আগেই আসতে হলো কারাগারে। খাজা খয়রুদ্দিন বললেন, আমি এই দেশ, এই বাংলার মাটিতে আর নয়। আমাকে শূন্য হাতে যেতে হলেও কারামুক্তির পর এদেশ থেকে হিজরত করব। এদেশ আর সেই দেশ নাই, মুর্শিদাবাদ হয়ে গেছে। মুর্শিদাবাদের দেশপ্রেমিক সম্মানী ব্যক্তিত্বগুলো যেমন মুনাফেক গাদ্দারের হাতে লাঞ্ছিত হয়েছিল, তেমনি ২০০ বছর পর আজ আবারও এদেশের হাওয়ায় মুর্শিদাবাদের গন্ধ। বললাম, আপনারা আমাদের নেতা, গোটা জাতিকে হিংস্র হায়নার মুখে রেখে আপনারা দেশ ছাড়বেন কি করে? খাজা সাহেব বললেন, রাজনৈতিক প্রতিপক্ষের নিম্নতম মর্যাদাকেও যেখানে স্বীকার করা হয় না,
সেখানে কোনো বিবেকবান মানুষ থাকতে পারে না। আমিন, এ দেখো না, রক্ষী বাহিনী আমাদের বাড়িতে চড়াও হলে আমি বেরিয়ে এলাম, গায়ে আমার গেঞ্জি, আমাকে একটা কথাও বলতে দেওয়া হলো না। বেগম সাহেব আমার জন্য জামা আনলেন, সেটা পর্যন্ত গায়ে দিতে দিল না। এছাড়াও ওদের অশ্রাব্য অশালীন আচরণ আমাকে দারুণভাবে আহত করেছে। তিনি আরও বললেন, এই জাতির সৌভাগ্য ফিরে আসবে কিনা জানি না, তবে দেশের মানুষকে যুগ যুগ ধরে তাদের ভুলের কাফফারা আদায় করতে হবে। তিনি অবশ্য আমাকে আশ্বস্ত করলেন এই বলে, আমাকে একসময় তোমার কেস নাম্বারটা দিও, আমি জেল থেকে বেরিয়ে তোমার এবং আমাদের আর যারা আছেন তাদের জন্য চেষ্টা করব। একসময় অ্যাডভোকেট শফিকুর রহমান বললেন, আমার কি মনে হচ্ছে জানো, শেখ মুজিব আমাদের চেয়ে বেশি অসহায়। তার ইচ্ছা সদিচ্ছা যাই থাক না কেন, তার কিছু করার নেই। হিন্দুস্তানি চক্রের কাছে তার হাত পা বাঁধা। তার চারপাশে রুশ ভারত চক্র এমন বুজ্জ রচনা করে রেখেছে যে তা থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করলে তার মৃত্যু অনিবার্য হয়ে উঠবে। দেশের সার্বিক পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে। সন্ত্রাস আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে কোন শাসক না চায়, কিন্তু চাইলেই সেটা করা সম্ভব নয়। এটা করলে মুজিব যে ভিত্তির উপর দাঁড়িয়েছে সেটা ধসে পড়বে, আর সেও নিক্ষিপ্ত হবে ধ্বংসের অতল গহ্বরে। সেনাবাহিনী ময়দানে নামিয়ে সে চেষ্টাও তো করেছিল, কিন্তু বাধ্য হয়ে তাকে সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিতে হয়। এর চেয়ে বড় কথা, হিন্দুস্তান বাংলাদেশকে এক অরাজক পরিস্থিতির দিকে টেনে আনতে চাচ্ছে, এবং সেটা সুপরিকল্পিতভাবে। হিন্দুস্তানের সুদূর প্রসারী পরিকল্পনাও বাংলাদেশকে দৈন্য দুর্দশা ও অরাজকতার দিকে নিয়ে যেতে চায়। রুশ ভারত চক্র থেকে দেশটাকে মুক্ত করার জন্য মুজিবের পক্ষে একা সম্ভব নয়। মুজিব আস্ফালন, তর্জন গর্জন এবং গলাভরা বক্তব্য যা কিছুই করুক না কেন, ইন্দিরার চোখে চোখ রেখেই সেটা করতে হয়। বলতে গেলে মুজিব একটা রোবট, এর রিমোট কন্ট্রোল ইন্দিরার হাতে। সুদীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রম করা এই চারজন নেতা, তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় আরেকজন জনপ্রিয় নেতা ফজলুল কাদের চৌধুরীর কথা বেশ মনে পড়ছিল বারবার। জাতির এমন একটা ক্রান্তিলগ্নে তার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। দুর্ভাগ্য আমার যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এমন সময় স্থানান্তরিত হলাম যখন তিনি পরপারে। তাকে দেখার এবং তার সাথে আলাপ আলোচনায় স্বাদ অপূর্ণই রয়ে গেল। চট্টগ্রামের শার্দুল ফজলুল কাদের চৌধুরীকে ক্ষুদ্র সেল প্রকোষ্ঠে রেখেও হিন্দুস্তানের শিখণ্ডী মুজিব তার আসনকে নিরাপদ ভাবতে পারেননি। সম্মোহিত বাংলার মুসলমানদের চেতনা ফিরে আসাতে এবং হিন্দুস্তান বিরোধী মনোভাব দানা বাঁধাতে শুরু করলে হিন্দুস্তান আরেক নীলনকশা বাস্তবায়নের উপর গুরুত্ব দেয়। এটি ছিল ভারত বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বসমূহকে দুনিয়ার আলো বাতাস থেকে ধীরে ধীরে সরিয়ে দেয়া। আমার ধারণায় এই ষড়যন্ত্রের প্রথম শিকার হলেন ফজলুল কাদের চৌধুরী। তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড যা হিন্দুস্তানি নেতাদের স্মৃতিতে আঁকা ছিল। এছাড়াও গোয়েন্দা সংস্থা র এর নথিপত্রের সমকালীন রিপোর্ট অনুযায়ী হিন্দুস্তান বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বসমূহের মধ্যে শীর্ষে ছিলেন তিনি। তিনি নিখিল ভারত মুসলিম ফেডারেশনের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন। ব্রিটিশ এবং হিন্দুদের ষড়যন্ত্র বানচাল করে ব্রিটিশ ভারতের মুসলিম তরুণদের সুসংগঠিত করতে সক্ষম হন। সে সময় সোহরাবর্দীর নির্দেশে চট্টগ্রামের সাংগঠনিক তৎপরতা চালিয়ে মুসলমানদেরকে একক একটি প্ল্যাটফর্মে টেনে আনতে সক্ষম হন। 1946 সালে সাধারণ নির্বাচনে পূর্বাঞ্চলে, বিশেষ করে চট্টগ্রামে মুসলমানদের নিরঙ্কুশ বিজয় তার সাংগঠনিক দক্ষতারই ফসল। 65 সাল পর্যন্ত তিনি পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার এবং অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্বে নিয়োজিত ছিলেন। 58 সাল পর্যন্ত তিনি আদমজি জুট মিল শ্রমিক ও জাহাজ শ্রমিকদের নেতৃত্ব দেন। পূর্ব পশ্চিম বৈষম্যের বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার, কিন্তু এর জন্য হিন্দুস্তানের পক্ষপটে আশ্রয় নিতে হবে এমন ধারণার বিরুদ্ধেও ছিলেন বলিষ্ঠ কণ্ঠ। আমি কারাগারে এসে যতটুকু শুনেছি জেনেছি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেল প্রকোষ্ঠের শ্বাসরুদ্ধকর পরিবেশে থেকেও তিনি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ব্যাপারে ছিলেন দারুণ আশাবাদী। তাজউদ্দিন গং কারা পরিদর্শনে এলে তিনি নাকি তাকে বলেছিলেন, সেলগুলোকে বড় করো তাজউদ্দিন, আমাদেরকে তোমরা ধরে রাখতে পারবে না, আমাদের বেরোনোর সময় এসে গেছে। কারাগারের ভেতরে আসতে তোমাদেরও বেশি দেরি নেই, এখন থেকে কারাগারগুলো সংস্কার করে ফেলো। চৌধুরী সাহেব নাকি আরও ব্যঙ্গ করে বলেছিলেন, তোমাদের মুজিব তো এদেশকে সোনার বাংলা বানিয়ে ফেলেছে। মুজিবকে বলো আমার জন্য অন্তত 3.5 হাত মাটি যেন মাটিই রাখে। প্রত্যেক দিন সকালবেলা চৌধুরী সাহেব দরাজ গলায় কোরআনের তেলাওয়াত করতেন। বিভিন্নভাবে জ্বালাময়ী বক্তব্য রেখে তিনি ভারত বিরোধী কারাবাসী মুসলিমদের বিপন্ন মানসিকতাকে চাঙ্গা রাখতেন। এই শার্দুল নেতার কণ্ঠরোধ করার জন্য সম্ভবত হিন্দুস্তানের কালো হাত কারা প্রাচীর আর লোহার গারদ ভেদ করে ক্ষুদ্র সেল প্রকোষ্ঠ পর্যন্ত পৌঁছে গেছে। কারাগারের বিভিন্ন সূত্র থেকে আমি যতটুকু জেনেছি, এক কম্পাউন্ডার দ্বারা জনাব চৌধুরীর দেহে সিরিঞ্জ দিয়ে বিষ প্রয়োগ করা হয়। এই বিষক্রিয়ার ফলে ফজলুল কাদের চৌধুরী, মুসলিম বাংলার এক বিশাল ব্যক্তিত্ব, শাহাদাত বরণ করেন। তার সমস্ত শরীর নাকি নীল হয়ে গিয়েছিল।
মুজিব প্রশাসন পরবর্তীতে সেই কম্পাউন্ডারকে সরকারি খরচে তার সচেতন গোলাম মাফের জন্য হজে প্রেরণ করেন। ফজলুল কাদের চৌধুরীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল এমন ধারণা বহুল প্রচারিত। মুজিব পরবর্তী সরকারসমূহের উচিত ছিল এর একটি নিরপেক্ষ তদন্ত করা, কিন্তু বরবাদে গুলিস্তা করনে কো एक ही उल्लू काफ़ी है, हर शक पर उल्लू बैठा है, अंजामे गुलिस्ता क्या होगा। সংবেদনশীল সচেতন বিবেক কি এখন একটি অবশিষ্ট আছে? নেই, আছে কেবলমাত্র অন্ধ উন্মাদনা। কি শিক্ষিত কি অশিক্ষিত সবার জন্য একই অবস্থা। এ কারণেই কোনোদিনই সব রহস্যের জোট খুলবে না। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে কখনো কখনো নৈরাজ্য আমাদের ঘিরে ধরত। বাইরের রাজনৈতিক পরিস্থিতির কত বিচিত্র খবর আমাদের কাছে এসে পৌঁছত মুজিবের ব্যাপারে রুশ ভারত যৌথ উদ্যোগে এবং হিন্দুস্তান বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর বিপর্যস্ত অবস্থা দেখে আমরা সমগ্র জাতির সামনে নিশ্ছিদ্র অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাই না। ভয়ঙ্কর হতাশা ও অন্তহীন নৈরাজ্য যখন পেয়ে বসে, তখন কারাগারের একটিমাত্র মানুষ আমাদের কানে কানে ভোরের পাখির মতো যে গান শোনাতেন, সেটা সূর্য ওঠার গান, অন্ধকার থেকে আলোয় উত্তরণের আশ্বাস। তার পিতা বাঙালি নন, কিন্তু তিনি এদেশে জন্মেছেন। বাংলার অস্থিমজ্জার সাথে মিশে তিনি একাকার। এদেশের জলবায়ু, আকাশ আর মাটিকে তার আত্মার সাথে একীভূত করে ফেলেছেন। তিনি ঈশ্বরদীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব আব্দুল মজিদ খান। এদেশের জন্য তার গভীর ভালোবাসা, অন্তহীন মমত্ববোধ। ইচ্ছে করলে তিনি পাকিস্তান যেতে পারতেন, কিন্তু সে চেষ্টা তিনি আদৌ করেননি। তার ভাষায়, আমি এদেশ, এই মাটি ছেড়ে কোথাও যেতে নারাজ। এদেশের কোটি কোটি মানুষের তকদিরে যা লেখা আছে, আমার নসিবে তাই ঘটবে। এখান থেকে পালিয়ে আমি বাঁচতে চাই না। মার্চ এপ্রিল নাগাদ ঈশ্বরদীর পাকশিতে আওয়ামী লীগ যে ভয়াবহ অবাঙালি হত্যাযজ্ঞের উৎসব করেছে এবং শত শত মানুষকে বর্বরোচিতভাবে হত্যা করেছে, এর প্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী এবং অবাঙালিদের প্রতিক্রিয়ার বিরুদ্ধে এককভাবে এই মজিদ খান রুখে দাঁড়িয়েছিলেন। তিনি অগণিত মানুষকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়েছেন, কিন্তু তবুও তিনি অন্ধ প্রকোষ্ঠে। হিন্দুদের হীন মানসিকতার শিকার হয়ে তাদেরকে ইউপি থেকে বাংলায় আসতে হয় ইমানকে নিরাপদ রাখার জন্য। অথচ এখানেও তাদের অর্জিত সম্পদ গ্রাস করার জন্য আওয়ামী লীগারদের চক্রান্তে এখন তার ঠিকানা কারাগার। তিনি আমাদের বলতেন, একটা পরিবর্তন আসন্ন, নৈরাশ্যের কিছুই নেই। বসন্ত আসার আগে যেমন মৌমাছিদের মধ্যে দেখা যায় উল্লাস, পারিপার্শ্বিক আবহাওয়া থেকে তারা যেন আসন্ন বসন্তের গন্ধ পায়, শুনতে পায় দক্ষিণা হাওয়ার পদধ্বনি। মজিদ ভাই তার অবচেতন মনে ঠিক তেমনি পালাবদলের সংকেত পেয়েছিলেন। তা না হলে তাকে কারাগারে এমন নিরুদ্বিগ্ন দেখাতাম না। দুশ্চিন্তা ছিল না মোটেও, যদিও অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত ছিলেন। রাজনৈতিক কার্যকারণে সামাজিক অবস্থানও ছিল তার পর্যদস্ত। খোদার ইচ্ছার সাথে কোনো বিপন্ন আত্মার যোগ হলেই সম্ভবত মানুষ এমন নিরুগ্ন হতে পারে। এত উল্লাস, এত আনন্দ কারাগারে আমি আর কারোর মধ্যে দেখিনি। বসন্তের পাখির মতো তিনি এই ডাল থেকে ও ডালে উড়ে গেছেন আর শুনিয়েছেন নতুন দিনের গান। অর্থাৎ কারাগারের সবখানে রাজনীতির প্রেক্ষিতে পর্যদস্ত মানুষগুলোকে আশা আর আশ্বাসে প্রাণবন্ত করেছেন তিনি। সময়ের স্বল্প ব্যবধানে তার ভবিষ্যৎবাণী আক্ষরিকভাবে বাস্তবায়িত হয়েছে ৭৫-এর ১৫ই আগস্ট। জেল থেকে বেরিয়ে এসেও আমি তার নিবিড় সান্নিধ্য পেয়েছি। সুখ দুঃখের পসরা নিয়ে তিনি আমাকে একাকার হয়ে আছেন। সব রকম সহযোগিতা দেওয়ার জন্য তার দুটো হাত আমার দিকে সম্প্রসারিত করে রেখেছেন। ক্ষেত্র বিশেষে তিনি আমার রাহবার বললেও অতিরঞ্জিত হবে না। ১৫ই আগস্ট কারাগারের রোজকার নিয়মের ব্যতিক্রম। প্রত্যেকদিন ভোর ৫টার সময় সূর্যোদয়ের পূর্বেই যথারীতি আমাদের সেলের ফটক খুলে যায়। অথচ আজ নিয়মের ব্যতিক্রম। সেলের মধ্যে অস্থিরতা ও আশঙ্কাজনিত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। হলোটা কি? ৬টার ঘণ্টা বাজলো, তবুও কারো সাড়া নেই। বাজলো ৭টা, এখন আমরা অন্ধ প্রকোষ্ঠে। সূর্য ওদিকে তাতিয়ে উঠছে, উত্তাপ বিকিরিত হচ্ছে, উত্তাপ হচ্ছে পৃথিবী। আমাদের ভাবনাও একই রকম উত্তপ্ত। বাইরের সংবাদ থেকে আমরা বিচ্ছিন্ন। অতএব আল্লাহ ভরসা। ৮টার ঘণ্টা পড়ল, পদশব্দ শুনলাম। সেন্ট্রি সম্ভবত এগিয়ে আসছে। কারাপ্রাচীরের ফটক খুলে দেওয়া হলো। আমরা এখনও যে যার সেলে আবদ্ধ। অবশেষে একে একে সবকটা সেলের দরজা উন্মুক্ত হলো। আমরা সবাই বেরিয়ে এলাম। বেরিয়ে এসে বাইরের দিকে তাকালাম। কারাগারের অদূরে দালানগুলোর ছাদে নারী পুরুষ নির্বিশেষে অগণিত জনতার ভিড়। এমনটি দেখিনি আর কোনোদিন। হাত নাড়িয়ে আমাদের ওরা যেন কি বলতে যাচ্ছে।
অনেকের হাতে রেডিও, ট্রানজিস্টার অথবা টুইন ওয়ান। আমাদের দিকে উঁচু করে ধরে আছে। ওরা আমাদের কি যেন বলতে চায়। ওদের অঙ্গভঙ্গির সাংকেতিক ভাষা কিছুই বুঝতে পারছি না, তবে মনে হলো বাইরে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। দূর থেকে নজরুলের একটা গানের কলি ভেসে আসছে, মোহাম্মদ মুস্তফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। স্রোত কি তাহলে উজানে বইতে শুরু করলো? উল্টো হাওয়া দেখে আমরা কি ভাবতে পারি শ্রাবণের মেঘে ফাগুনের পূর্বাভাস? সূর্য পশ্চিম দিকে উদয়ের মতো অস্বাভাবিক মনে হলো সবকিছু। জীবনানন্দের রূপসী বাংলা, রবীন্দ্রনাথের সোনার বাংলায় এ কি অশনি সংকেত? শাহজালালের পদধ্বনি কেন? গানটা শোনার পর কারাবাসীদের সকলের আগ্রহ আরও তীব্র হয়ে উঠল। ধীরে ধীরে সকলে এগোতে লাগলো দালানগুলোর কাছাকাছি পাঁচিলের দিকে। কিন্তু পুলিশ এসে বাধা দেয়াতেই সকলেই ফিরে এলেন। তবে অল্প সময়ের মধ্যে পুলিশদের মাধ্যমে জানতে পারলাম শেখ মুজিব নিহত। সেনাবাহিনী মুজিবকে হত্যা করেছে। আমার তখনই সিজদায় লুটিয়ে পড়তে ইচ্ছা করল। মহান খোদার উদ্দেশ্যে বললাম, ইয়া মাবুদ, তুমি ছিলে, তুমি এখনও আছো, তুমি কোনো ব্যাপারেই গাফেল নাও। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? তুমি আধুনিক দুনিয়ার নব্য নমরুদ সাদ্দাদের পতন ঘটিয়ে প্রমাণ করলে তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সমস্ত সার্বভৌমত্বের মালিক। কারাগারের ডক্টর মঈনুদ্দিন সাহেব আমার প্রতিক্রিয়া জানতে চাইলে আমি বললাম, একটা জগদ্দল পাথর যেন জাতির বুক থেকে সরে গেল। দুর্নীতির ভাগাড়ে দাঁড়িয়ে থাকা একটা পাহাড় যেন ধসে পড়ল। ধোঁকাবাজি, মিথ্যাচার আর সন্ত্রাসীর উপর গড়ে ওঠা রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে খান খান। আমার মনে হলো হিন্দুস্তান ও তার উচ্চাভিলাষী কতিপয় দালালদের হাতে বন্দী 10 কোটি মানুষ আজ মুক্ত। সোনার বাংলা ধ্বংসস্তূপের এবং ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে কংক্রিটসার মানুষগুলো আজ প্রাণ ভরে মুক্তির নিঃশ্বাস নেবে। কারাগারের শিক্ষক মতিউর রহমান সাহেব স্কুলে আজ যথানিয়মে না এসে একটু দেরিতে এলেন। তার সাথে আমার ঘনিষ্ঠতার কারণে আজ মুক্তির এই আনন্দ ঘন দিনে তার প্রাণের আবেগ নিয়ে অনেক কিছু বললেন। আমি আসার পথে দেখলাম মোড়ে মোড়ে ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে। হাতে অস্ত্র নিয়ে সেনাবাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে গোটা শহর। তারা আনন্দে উৎফুল্ল হয়ে উল্লসিত জনতার উদ্দেশ্যে বলছে, আপনারা ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্যের জন্য দোয়া করুন, সময় ভালো নয়, আপনারা জটল অথবা ভিড় করবেন না। তার ভাষায় সেনাবাহিনীর বিনম্র আচরণ আমাকে মুগ্ধ করেছে। মনে হয় তাদের এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ মহান উদ্দেশ্যে এবং জাতির কল্যাণের জন্য। জাতির এই ঘোর অমানিসায়, এই ভয়ঙ্কর দুর্দিনে জানবাজি রেখে যারা এই বিপ্লব ঘটিয়েছে, আমি তাদের জন্য দোয়া করলাম। মহাপরাক্রমশালী আল্লাহর কাছে দোয়া করলাম এই বলে, ইয়া মাওলা, এই বীর সৈনিকদের হাতগুলো মজবুত করে দাও, হিম্মত দাও এদের বাহুতে। আবারও বলতে হয় নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেকটি ক্রিয়ারই সমমুখী ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার প্রমাণ এতদিন যারা দালালির অভিযোগ এনে দেশপ্রেমিক মানুষগুলোকে অন্ধকারার প্রকোষ্ঠে আটকে রেখেছিল, আজ তারাই বিদেশি এবং বিজাতীয় দালালির তিলক পড়ে আসতে শুরু করলো। আর আমাদের শুরু হলো একে একে বিদায়। রবীন্দ্রনাথের সেই গানের কলির মতো, তোমার হলো শুরু, আমার হলো সারা। লালবাহিনী শ্রমিক নেতা আব্দুল মান্নান, যে একদিন কেন্দ্রীয় কারাগার ঘেরাও করেছিল, সাথে তার শত শত লাল বাহিনীর বরকন্দাজ, উদ্দেশ্য রাজাকারা শান্তি কমিটির লোকজনকে হত্যা করবে, সেদিন পারেনি। কিন্তু আজ নিয়তির কি নির্মম পরিহাস, তাকে আসতে হলো কারাগারে আলবদর আর রাজাকারদের মধ্যে। এদের করুণা নিয়ে তাকে বাঁচতে হয়, এদের দয়ায় তার পিঠ বাঁচে। তবু কি শেষ পর্যন্ত বাঁচতে পেরেছে? তার যন্ত্রণায় উত্ত্যক্ত পুলিশেরাই তার সেলে পিঞ্জরে আবদ্ধ জানোয়ারের উপর অত্যাচারের মতো করে তার উপর নিপীড়ন চালায়। তারই রক্তে লালে লাল হয়ে ওঠে সেল প্রকোষ্ঠের মেঝে। একে একে আসে তাজউদ্দিন, সৈয়দ নজরুল, মনসুর আলী, কামরুজ্জামান, জিলুর রহমান, তোফায়েল আহমেদ, শামসুল হুদা, কোরবান আলী, এম এ রেজা, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, আরও অনেকে। কয়েকদিন পর আসে কাজী বাড়ি, যে আমাকে হত্যা করার জন্য হন্য হয়ে খুঁজেছে তাদের তথাকথিত বিজয়ের দিনগুলোতে। এরপরে এলেন আগরতলা ষড়যন্ত্রের অন্যতম হোতারা। এদের মধ্যে ছিলেন সাবেক ডিসি আহমেদ ফজলুর রহমান ফরিদপুর থেকে, আলী রেজা কুষ্টিয়ার, কামাল সাহেব নোয়াখালীর, হবিগঞ্জের মাহবুবুল আহমদ চৌধুরী। এই ষড়যন্ত্রকারীদের পেলাম আমি অত্যন্ত কাছাকাছি। আমার 10 সেল ডিভিশনে ছিল তাদের অবস্থান। সার্বক্ষণিক দেখা সাক্ষাৎ এবং ক্যারাম খেলার মধ্যে দিয়ে তাদের সঙ্গে সম্পর্কটা নিবিড়ের পর্যায়ে এসে পড়ে। মোমেন শাহী ইসলামী ছাত্রসংঘের নেতৃস্থানীয় কর্মী সুমসাম কামাল সাহেবের শ্যালক হওয়ার কারণে কামাল সাহেবের সাথে আমার সম্পর্কটা আরও নিবিড় এবং ঘনীভূত হয়ে ওঠে।
সুমসামের অনুপস্থিতিতে তার সাথে আমার সম্পর্ক সুমসামের অনুরূপ হয়ে দাঁড়ায়। নিকটতম আত্মীয় সুমসামের চরিত্র ও চিন্তা চেতনার সাথে তার পরিচয় ছিল। আমার প্রতিও তার কোনোরূপ বিরূপ ধারণা জন্মেনি। আহমেদ ফজলুর রহমান ছিলেন স্বল্পভাষী কিন্তু একরোখা মানুষ। তার সাথে আমার আলোচনা প্রায় উত্তপ্তের পর্যায়ে এসে পৌঁছে যেত। তার দাবি, আজকের বাংলাদেশের স্থপতি তারাই এই বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রনায়ক। তার ভাষায়, জীবনের ঝুঁকি নিয়ে আমরাই আগরতলা একটি স্বাধীন রাষ্ট্রের খসড়া পরিকল্পনা প্রণয়ন করি। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে হলে ভারতের সাথে যোগসাজশ ছাড়া ভিন্ন কোনো পথ ছিল না। বললাম, এই ব্যাপারে আপনার সাথে একমত। সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য ইংরেজদের সাহায্য নেওয়া ছাড়া মীর জাফরেরও কোনো বিকল্প ছিল না। মীর জাফরের অসৎ উদ্দেশ্য ছিল এমনটাও বলা যায় না। ইতিহাস যাই বলুক, সিরাজের বালসুলভ স্বৈরাচার এবং রাজনৈতিক অব্যবস্থাপনার পরিবর্তন চেয়েছিলেন মীর জাফর। একটু উত্তেজিত হয়ে রহমান সাহেব বললেন, আপনি আমাদের মীর জাফরের সাথে তুলনা করতে চান? আমি বললাম, ভুল বুঝবেন না। মীর জাফরের উদ্দেশ্য আপনাদের মতোই হয়তোবা মহৎ ছিল, কিন্তু আপনাদের মতো তিনিও পরিণতির গভীরে যেতে পারেননি। এর ফলে যা হবার তাই হয়েছে। স্বাধীন বাংলা সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি ক্লাইভের সাথে যে ঔদ্ধত্য নিয়ে আগে কথা বলেছেন, বাংলার নবাব হয়ে তার সেই ঔদ্ধত্য আর আত্মবিশ্বাস গুড়িয়ে গেছে। নবাবীর মসনদে বসেও মীর জাফর ক্লাইভের চোখে চোখ রেখে কথা বলার সাহস করেননি। যেমন শেখ মুজিব দিল্লির অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখতেন না। অথচ একদিন এই মুজিবের হুঙ্কারে প্রেসিডেন্ট ইয়াহিয়া পর্যন্ত তার ধানমন্ডির বাসভবনে ছুটে এসেছেন। ইতিহাসের করুণ পরিণতি তো এটাই। আমাদের দুঃখ তো ওখানেই। ফজলুর রহমান সাহেব আমার কথায় আরও একটু উত্তেজিত হয়ে উঠলেন। চড়া গলায় বললেন, আপনি কি বলতে চান? এত হত্যা, এত জ্বালাও পোড়াও, এত অত্যাচারের পরও কি বলতে চান স্বাধীনতা আন্দোলন ঠিক হয়নি, অথবা ভারতের সাহায্য নেওয়া অন্যায় হয়েছে? আমি বললাম, মাফ করবেন, আপনাকে আহত করার কোনো ইচ্ছাই আমার মধ্যে নেই। 23 বছরের ইতিহাসের শেষ অধ্যায় 71-এ এই যে নজিরবিহীন জুলুম নেমে এসেছে, এটা কিন্তু স্বাভাবিক নিয়মের বাইরে। সুপরিকল্পিতভাবে এটা আনা হয়েছিল। মুক্তিযুদ্ধের আগে এই হত্যার সূচনা করল কারা? সান্তাহারের গণহত্যা কার ইঙ্গিতে? পাকশি হার্ডিন্স সেতুর নিচে হাজার হাজার অবাঙালি মুসলমানকে হত্যা করল কারা? দিনাজপুর, সৈয়দপুর, বগুড়া, ময়মনসিংহ, চট্টগ্রাম, ভৈরব, এদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অঞ্চলে বর্বরচিত হত্যাকাণ্ডের উদ্বোধন আওয়ামী লীগ করেনি? গণ উত্তেজনা সৃষ্টি করে শত শত ইপিআর সেনাবাহিনীর সদস্য এবং তার পরিবারবর্গকে গরু ছাগলের মতো হত্যা করা হয়েছে। এমনকি সদ্য ভূমিষ্ঠ শিশুকেও রেহাই দেওয়া হয়নি। এরপরও বলতে চান সশস্ত্র বাহিনী তাদের হত্যাকারীকে চুমু খাবে? এমনটি হবে না জেনেই আওয়ামী লীগ ইচ্ছা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তারা চেয়েছিল সেনাবাহিনী জনগণকে অত্যাচার করুক, তাহলে তারা হিন্দুস্তানে যেতে বাধ্য হবে। এই দুর্বলতার সুযোগে তাদের হাতে তুলে দেওয়া হবে অস্ত্র। এটা কিন্তু আমার বক্তব্য নয়, কলকাতার সাপ্তাহিক দেশের রূপদর্শীর প্রতিবেদন থেকেই বলছি। এই পত্রিকায় মুজিব, ভুট্টো উভয়কেই হিন্দুস্তানি গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই উভয় নেতার বিবৃতি, পাল্টা বিবৃতি, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে পাকিস্তান ধ্বংসের পরিণতির দিকে এগিয়ে যায়। রাজনৈতিক প্রজ্ঞার অভাবে প্রেসিডেন্ট ইয়াহিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। ফজলুর রহমান সাহেব মনোযোগ এবং ধৈর্যের সঙ্গে আমার কথা শুনলেন, যদিও তার মধ্যে অস্বস্তিকর উত্তেজনা আমি লক্ষ্য করেছি। আগরতলা ষড়যন্ত্র অন্য আরেকজন কামাল সাহেব মুখ খুললেন। তিনি বললেন, আপনি কি বলতে চান বৈষম্য ছিল না? বলতে চান বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা অন্যায় হয়েছে? আমি বললাম, বৈষম্য ছিল না এমনটি আমি বলিনি। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকে অন্যায় অথবা অযৌক্তিক কেনই বা বলবো? গণ আন্দোলন এবং শাসনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বৈষম্য দূর করা যেত, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু এর জন্য আমাদের জাতীয় দুশ্মন হিন্দুস্তানের সাহায্য নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে রক্তাক্ত পরিণতির দিকে ঠেলে দিতে হবে। সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এটাকে মেনে নেবে কি করে? আমি আবারও বললাম, ধরুন বাংলাদেশের পূর্বাঞ্চল শিল্প কারখানা এবং সমৃদ্ধির দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে, উত্তরাঞ্চলের অবস্থা তেমনি অপরিবর্তিত এবং করুণ। এর সমাধান শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় না হয়ে যদি কেউ বিদেশি সাহায্য নিয়ে উত্তরবঙ্গকে পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয় এবং সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়, তাহলে এটাকে সার্বভৌম সরকার কিভাবে নেবে? অথবা আপনি এটাকে কিভাবে নিতে পারেন? আপনি কি চাইবেন বাংলাদেশ দুটো ভাগ হয়ে যাক? কামাল সাহেব কিছুক্ষণ নীরব থেকে বললেন, সামরিক চক্র শাসনতান্ত্রিক প্রক্রিয়া চালু হতে কোনো দিনই দিত না। আমি বললাম,
তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে সামরিক চক্র একটা বিরাজমান সমস্যা, এটাকে স্বীকার করি। কিন্তু এই সমস্যা শুধু পূর্ব পাকিস্তানের এমনটি নয়, পশ্চিম পাকিস্তানের জন্য এটি সমস্যা ছিল। যেমন 69-এর গণ আন্দোলন, যার মাধ্যমে মুজিব কারাগার থেকে বেরিয়ে এলেন, এটা তো সম্মিলিত প্রচেষ্টার ফসল। যদিও এই গণ আন্দোলন সৃষ্টির মূলে আওয়ামী লীগের কোনো হাত ছিল না। এমনি করে সম্মিলিত উদ্যোগ নিয়ে আমরা তো সার্বিক সমস্যার সমাধান করতে পারতাম। রহমান সাহেব বললেন, আপনি পশ্চিমাদের মন মানসিকতা জানেন না। শুরু থেকে তারা আমাদের উপর তাদের মন মানসিকতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তা না হলে জিন্না উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দেওয়ার কারণ কি? আমি বললাম, জিন্নার সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু অসদুদ্দেশ্য প্রণীত নয়। কেননা পশ্চিম পাকিস্তানের গণমানুষের মুখের ভাষা উর্দু নয়। উর্দুকে তিনি পূর্ব পশ্চিম উভয় পাকিস্তানের সেতুবন্ধন তথা কমন ভাষা হিসেবে চিন্তা করেছিলেন। এই সিদ্ধান্ত হয়তো তার ভুল। এই ভুল সিদ্ধান্ত গণ আন্দোলন অথবা শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় পাল্টানো সম্ভব ছিল। পরবর্তীতে সেটা হয়েছেও, যে ভাষা আন্দোলনকে পুঁজি করে তথাকথিত জাতীয়তাবাদকে সশস্ত্র বিপ্লবের দিকে আপনারা নিয়ে এসেছেন। সেই ভাষা আন্দোলনের উদ্যোক্তারা কিন্তু আপনাদের তথাকথিত জাতীয়তাবাদী অপকর্মের শরিকদার নয়। তাদের অধিকাংশই আপনাদের পরিভাষায় দালাল এবং প্রতিক্রিয়াশীল, যেমন অধ্যাপক গোলাম আজম, অধ্যক্ষ আবুল কাশেম এবং আরও অনেকে। আপনি কি বলতে চান তাদের দেশপ্রেমের অভাব রয়েছে? প্রাসঙ্গিকভাবে আমি আরও বললাম, পাকিস্তান ছিল জনগণের রায়, এটা চাপানো কোনো বস্তু ছিল না। আপনারা এই রায়কে পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করেছেন। আপনাদের অপরাধ নৈতিকতার মাপকাঠিতে কী পর্যায়ের ভেবে দেখেছেন কি? অথচ যারা সেই রায়কে টিকিয়ে রাখার জন্য লড়াই করেছে তারাই দেশের শত্রু, আপনাদের পরিভাষায় দালাল। আচ্ছা, বলতে পারেন, হিন্দুস্তানের ছত্রছায়ায় বন্দুকের নলের মুখে বাংলাদেশ হওয়ার পর আজও কি এই ব্যাপারে কোনো রেফারেন্ডাম হয়েছে? হয়নি। অথচ যে কোনো সচেতন ব্যক্তি একথাই বলবে, রেফারেন্ডামকে একমাত্র রেফারেন্ডামের মাধ্যমে পাল্টানো সম্ভব। এমনকি হিন্দুদের উর্বর মস্তিষ্ক থেকে উৎসারিত মুজিবপ্রণীত 4টি মূলনীতির ব্যাপারেও জনগণের রায় নেওয়া হয়নি। সব কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, কেননা তারা জানে জনগণ এসব প্রত্যাখ্যান করবে। মুজিববাদ এবং তথাকথিত প্রগতিশীলদের গণতন্ত্র একটি ভণিতা, একটি মুখোশ এবং রুশ ভারত চক্রের নীল নকশা বাস্তবায়নের হাতিয়ার। 15 আগস্টের প্রতিক্রিয়ার প্রসঙ্গে জনাব রহমান বললেন, রেডিও খুলে আমি হতবাক। ঢাকা বেতারের অনুষ্ঠান বিশ্বাসী হচ্ছে না। গানগুলো পাকিস্তান মার্কে ইসলামী গান, একের পর এক সম্প্রচারিত হচ্ছে। ভাবলাম, এ আবার কি? ধর্মনিরপেক্ষ বাংলাদেশে এ কোন অশনি সংকেত? রেডিওর নব ঘোরাচ্ছি, বারবার নেড়েচেড়ে দেখছি ঢাকা কিনা। শুনলাম, খুনি মুজিবকে হত্যা করা হয়েছে। পৃথিবীটা যেন কেঁপে উঠল আমার সামনে। থরথর করে কাঁপছে আমার দুটো পা। পা বাড়াতে পারছি না, বসে পড়লাম। মনে হলো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে। মুজিব ভাই, বঙ্গবন্ধু নিহত? না, এ হতে পারে না। অবিশ্বাস্য মনে হলো আমার কাছে। সাহসে ভর করে উঠলাম। বন্ধুমহলে টেলিফোন করলাম। সবখানে একই বিস্ময়। কোনো কোনো টেলিফোনে রিং হচ্ছে, কিন্তু কেউ রিসিভ করছে না। সময় অস্বস্তি আর অস্থিরতার মধ্যে এগিয়ে চলছে। খন্দকার মোশতাক ভাষণ দিলেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। ধীরে ধীরে কুয়াশা কেটে পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠল। এর একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। অঙ্কের হিসাব কেমন যেন ভুল হয়ে যাচ্ছে। একটা বিরাট রক্ষী বাহিনী, যাদেরকে মুজিবের কট্টর সমর্থক হিসেবে তৈরি করা হয়েছে। মুজিব সমর্থকদের হাতেও তখন প্রচুর হাতিয়ার। সেনাবাহিনীর কিছু অংশ বিরূপ থাকলেও বিরাট অংশ রয়েছে সমর্থনে। তা সত্ত্বেও প্রতিক্রিয়াহীনভাবেই সারাটা দিন কাটল। রাত পেরোলো, আবার সকাল হলো। দেশের কোথাও কোনো প্রতিক্রিয়া হয়েছে বলে শুনলাম না। এমনকি ভারতও এলো না কোনো সাহায্য নিয়ে। মনে হলো গোটা জাতি মরে গেছে। জবাবে আমি বলেছিলাম, সম্মোহিত গোটা জাতির চেতনা তখন ফিরে এসেছিল বলে কোনো পক্ষ থেকে কোনো প্রতিরোধ আসেনি। গোটা জাতি মুজিব হত্যাকারীদের অভিনন্দন জানিয়েছে। 71-এ যে সম্মোহিত জাতি পাকিস্তানের কারাগারে থাকার কারণে মুজিবের জন্য কেঁদেছিল, 75-এ এসে সেই জাতি তার মৃত্যুর জন্য উল্লাস করেছে। এ থেকে আপনাদের বোঝা উচিত, আপনারা জাতীয়তাবাদে যে উন্মাদনা ছড়িয়েছিলেন সেটা ছিল কৃত্রিম এবং সুপরিকল্পিত। আপনারা নিজেদের ভাবেন সুচতুর, ষড়যন্ত্রকারী, কিন্তু আল্লাহ বলেছেন, আমিই সবচাইতে বড় কৌশলী। আর এও জানা উচিত, কিছু মানুষকে কিছু দিনের জন্য সম্মোহিত করে রাখা সম্ভব হলেও চিরকাল রাখা সম্ভব হয় না। ইতিহাস তার নিজস্ব গতিধারায় এগিয়ে চলে।